কিছুপল যাওয়ার পর ফারহান উদ্বিগ্ন হয়ে উঠে। সময় কাটার সাথে সাথে ইউসরাতের অবস্থা খারাপ হচ্ছে। চেহারা আরও লাল হয়ে গেছে। জিহ্বা বের করে সে হা করে করে শ্বাস ফেলছে। চোখ থেকেও সমান তালে পানি গড়াচ্ছে। গলা অনেকটা ফুলে উঠেছে। ফারহান তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। রাত কি হয়েছে? ঠিক আছিস? কথা বল বেয়াদব। কি মিশিয়েছিস কফিতে? এই স্টুপিড কথা বল। ফারহান ইউসরাতের গালে হালকা করে চাপড় মারছে। ইউসরাত এত যন্ত্রণার মধ্যেও অবাক হয়। সে জীবন মরণ সন্ধিক্ষণে আছে, অথচ সাত ভাই এমন পরিস্থিতিতেও তাকে বকা থামাচ্ছে না। তার খুব আফসোস হচ্ছে। অপরের জন্য গর্ত খুঁড়লে নিজেকেই শেষে সে গর্তে পড়তে হয়, কথাটা আজ ইউসরাতের জন্য একশতে একশ মিলে গেল। সারাদিন তার তেমন খাওয়া হয়নি, তার মধ্যে রুনা বেগমের অপমান। সে দেয়ালে বাড়ি খেয়ে পড়ে ব্যথা পেল, তা নিয়ে ফারহানের উপহাস, সব মিলিয়ে তার জেদ কাজ করছিল। তারপরও কফি বানানোর মনস্তাপে ছিল। রান্নাঘরের সামনে গিয়ে আরেক পরিস্থিতির সম্মুখীন। রুনা ও তার বড় বোন কথা বলছিলেন। তাদের কথা ইউসরাতদের দুবোনকে নিয়েই হচ্ছিল। রিমা বেগম রুনা বেগমকে বলে, রুনু, এই মেয়েটাকে বিয়ে করালি কেন? ওর বোন পালিয়েছে তো বিয়েটা থেমে যেত। রুনা বেগম হাতের কাজ থামিয়ে বড় বোন রিমার দিকে তাকান। অত্যন্ত বিরক্ত নিয়ে বলেন, বুবু, তুমি কি যে বলো না? আমি কি বিয়ে করিয়েছি নাকি? আমার কথা শুনল বা কোথায়? তারপরও তোর বাধা দেওয়ার প্রয়োজন ছিল। শত হলে দুজনই বোন, একই রক্ত। যদি এটাও পালায়? তাছাড়া তুই কি গোলাম রব্বানির করা আগের সে ব্যবহার ভুলে গেলি নাকি? রুনা বেগম তাচ্ছিল্য করে বলে, ভুলিনি। তারপরও আমার লাভ হলে সব মেনে নিতাম, কিন্তু এখন তো তা হল না। আমি তো চাই ও পালাক। যেমন অন্ধের মতো সব কথা মানবে, তেমন পস্তাবে। তারপরও ব্যাপারটা কেমন না? অকস্মাৎ ইউসরাতকে দেখতে পেয়ে তারা থেমে যায়। রুনা বেগমের কাজ ততক্ষণে শেষ হওয়াতে ইউসরাতের উপস্থিতিকে অগ্রাহ্য করে চলে গেলেন। এই যে ইউসরাত এলো বা তাদের কথা শুনল, এসব যেন তার গায়ে লাগল না। তার কিছু লাগবে কি না তাও জানতে চায়নি। রিমা অবশ্যই অপ্রস্তুত হয়েছেন। গোলাম রব্বানিকে নিয়ে এমনিতেই তার ভীতি আছে। অপরদিকে এতদিনের চেনা মানুষের এই অচেনা রূপ দেখে হতভম্ব ইউসরাত। এ বাসায় থাকাটা তার জন্য যে সহজ হবে না তাও তার জানা হয়ে গেছে। কাজের মেয়ে শেফালি এগিয়ে আসা। আপা, আপনার কি লাগবকন, আমি দিতাছি। শেফালি আপাকে ইউসরাত চেনে, সে অনেক বছর হল এ বাড়িতে আছে। বয়স তেমন না হওয়াতে বাচ্চারা তাকে আপা ডাকে। ইউসরাত অপ্রস্তুত হাসে। লজ্জায় তার মাটির নিচে ঢুকতে মন চাচ্ছে। তাকে নিয়ে করা কটূক্তি নিশ্চয়ই শেফালি আপা শুনেছে। আরও কি বলেছে তা আল্লাই ভালো জানে। আপাতত সব কিছুর মাসুল ফারহান থেকে নিবে ঠিক করে। আপনি কিছু দিতে হবে না। আমাকে কোথায় কি রাখা আছে একটু দেখিয়ে দেন। কি লাগব? কিছু বানাবেন? হ্যাঁ, কফি বানাবো। তো আপনি খাড়ান, আমি বানাই দিই। না না আপা, লাগবে না। আমিই বানাবো। আপনি কোথায় কি থাকে দেখিয়ে দিন। তারপর আর কি? শেফালি কোথায় কি থাকে সব দেখিয়ে দেয়। ইউসরাত তাকে পাঠিয়ে কফি বানায়। বানানো শেষে চারিদিকে সতর্ক দৃষ্টি রেখে গুঁড়ো মরিচের কৌটা নেয়। কেউ নেই দেখে ঢাকনা খুলে ফটাফট বড় বড় 2 চামচ মরিচ গুঁড়া কফিতে মিশিয়ে নেয়। তারপর ভালো করে নেড়ে পৈশাচিক আনন্দ নিয়ে রুমে আগায়। ফারহান খেলে হয়তো এটকু খেয়ে আর খেতে পারত না। কিন্তু তাকে তো চেপে ধরে প্রায় অর্ধেকটাই খাইয়ে দিল। রাত কথা বল। ফারহান অস্থির হয়ে গেছে। ইউসরাত কোনো মতে বলে, তুমি আমাকে মারতে চাও না? ইচ্ছে করে বাস দিচ্ছ। আমি মরলে দায়ী একমাত্র তুমি থাকবে। ফারহান অস্থির হয়ে বলে, উল্টাপাল্টা পরে বকিস। কি খেয়েছিস বল? এই রাত এমন ছটফট করছিস কেন বলো না? কিন্তু না, রাত রেসপন্স করে না। ফারহান পানি এনে তাকে খাওয়াতে চায়। কিন্তু তেমন খেতে পারে না। ফারহান ইউসরাতের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ইউসরাত ধীরে ধীরে শরীরের ভর ছেড়ে দিচ্ছে। এক সময় সে চেতনা হারিয়ে একপাশে ঢলে পড়ে। ফারহান বিচলিত হয়ে যায়। কি থেকে কি হয়েছে সে নিজেই যেন বুঝতে পারছে না। সে কোনো মতে ইউসরাতকে সোজা করে ধরে।
বিছানায় শুয়ে মুখে পানি ছিটিয়ে মাথায়ও কয়েক কোষ পানি দেয়। কফির কালারে তার কেমন সন্দেহ হচ্ছিল। তা আরও প্রকট হয় ইউশরাত যখন নিজের বানানো কফি খেতে না চায়। কিন্তু কি এমন ছিল যাতে মেয়েটা এভাবে তাৎক্ষণিক অসুস্থ হয়ে গেল? নিজেকেই এখন পাগল পাগল লাগছে। ফারহান, আপনার স্ত্রীর কি অ্যালার্জি সমস্যা ছিল? ডক্টর সালাহুদ্দিন ভুঁইয়া ইউশরাতের চেকআপ করা অবস্থায় ফারহানকে উদ্দেশ্য করে প্রশ্ন করে। তিনি পেশায় একজন কার্ডিওলজিস্ট। ফারহানদের ফ্যামিলি ডাক্তার তিনি। ফারহান তাকে তেমন চেনে না। সে শাহবাগ অতিক্রান্ত জীবনের খুব কম সময় থেকেছে। যতটুকু থেকেছে তখন তার তেমন ডক্টরের প্রয়োজন পড়েনি, তাই তেমন ভালো সম্পর্ক নেই। সালমান সাহেব তাকে ডেকেছে। ফারহান অবশ্য ডক্টরের কাছে যাচ্ছিল, কিন্তু সালাহুদ্দিন আসতে পারবে জানানোতে সেই কষ্ট আর করতে হয়নি। ডক্টরকে কি থেকে কি হলো সব খুলে বলার পর তিনি তার কাজ শুরু করেন। ফারহান ডক্টরের প্রশ্ন সম্মতি জানায়। জি আঙ্কেল, ওর কান এবং গলায় অ্যালার্জি আছে। একটু প্রকটি। এটার জন্য কয়েকবার বিশেষজ্ঞ ডক্টর দেখাতে হয়েছিল। ওখানেই ইফেক্ট হয়েছে। অতিরিক্ত ঝাল খাওয়াতে গলা ফুলে গেছে। ফারহান চিন্তিত কণ্ঠে বলে। কিন্তু ওর তো খাওয়া নিয়ে তেমন সমস্যা হয় না। অ্যালার্জি ডাস্ট থেকে বেশি হয়। তাছাড়া অন্যভাবে বেশি মারাত্মক হয় সিজন পরিবর্তনের সময়। অতিরিক্ত ঠান্ডায় সমস্যা হলেও ঝালে আজ পর্যন্ত কিছু হয়নি। ডক্টর নিজের কাজ শেষ করে প্রেসক্রিপশন লিখে দেয়। তারপর ফারহানের সাথে কথা বলে। ফারহান ছোট হওয়াতে আপনিতে না গিয়ে তুমিতেই আলাপ সারে। দেখো ইয়াং ম্যান, তোমার স্ত্রীর ঝালে বা খাবারে তেমন সমস্যা না থাকলেও আজ যা খেয়েছে তা মনে হয় অতিরিক্ত ঝাল ছিল। তাছাড়া ঝালে অ্যালার্জি না থাকলেও অতিরিক্ত ঝালের সমস্যা হতে পারে। তার উপর তার এমনি গলায় সমস্যা। ও অনেক সময় থেকে না খাওয়া। ব্লাড প্রেসার খুব লো। আমি যে মেডিসিন লিখে দিয়েছি এগুলো স্বাভাবিক চিকিৎসার জন্য খাওয়াবে। আপাতত তরল ও ঝাল ছাড়া খাবার খাওয়াবে। শক্ত খাবার গলার ইনজুরি করতে পারে। আমি স্যালাইন দিয়ে যাচ্ছি, আশা করি এতে দুর্বলতা কেটে যাবে। কালকের মধ্যে দেখ গলা ঠিক হয় কিনা। না হলে একজন ইএনটি বিশেষজ্ঞ দেখিয়ে নিও। ডক্টরকে সম্মতি সূচক মাথা নাড়িয়ে ফারহান একবার ইউশরাতের দিকে তাকায়। ইউশরাত অচেতনের মতো বিছানায় পড়ে আছে। তাকে শাস্তি দিতে গিয়ে নিজেই এখন কুপোকাত। ডক্টর স্যালাইন দিয়ে বিদায় নেয়। ফারহান তাকে এগিয়ে দিতে সাথে যায়। ইয়াং ম্যান, ডোন্ট ওরি। তোমার স্ত্রীর সিরিয়াস কিছু হয় অতি দ্রুত রিকভার করবে। এত বড় হয়ে এমন বাচ্চামি কেন করতে গেলে যা নিয়ে এখন চিন্তায় শেষ হয়ে গেছ? ফারহান প্রথম কথা স্বাভাবিকভাবে সান্ত্বনা হিসেবে নিলেও শেষে ভালোই অবাক হয়। ডক্টরও বুঝে গেল এটা তাদের ফাজলামোর ফল। কি মেয়ে গলায় ঝুলালো এখন বুড়ো বয়সে বাচ্চামোর জন্য লজ্জা পেতে হচ্ছে। ডক্টরকে বিদায় দিয়ে ফারহান বাসায় সদস্যদের উপর চড়াও হয়। তোমরা কি করেছ সবাই? রাত যে খায়নি তোমরা জানতে না? ওকে খেতে না ডেকে ওকে রেখেই তোমরা খেয়ে নিলে? ফারহা কাছুমাছু মুখ করে বলে। ভাইয়া রাত খেতে এসেছিল। আমি ওকে রেখে অন্যদের ডাকতে গেলাম আর ও এর মধ্যেই খাওয়া শেষ করে চলে গেল। তাই বলে তুই পরে ডেকে বসাবি না? জানতে চাইবি না খেয়েছে কিনা? ফারহা কিছু বলতে যাওয়ার আগেই রুনা বেগম বলে, ফারহান বাবা, তুমি শুধু শুধু রাগ দেখাচ্ছ। ওকে বসতে বলার পরও নিজের মর্জি মতো চলে গেল। এটাতে তো কারো দোষ নাই। ফারহান বলে, তাই বলে চাচি তোমরা জানতে চাইবে না ও আসলে খেয়েছে কিনা? তোমরা তো ওর অচেনা নয় যে প্রশ্ন করতে দ্বিধা করবে। এটা তো ওর নিজের বাড়ি না যে যখন তখন নিজ থেকে নিয়ে খাবে। ও লজ্জা পেতেই পারে। আর যদি তোমাদের কথা নাই শুনে আমাকে তো বলতে পারতে। আমি না হয় ডেকে নিতাম। আমরা সবাই পরিচিত হয়েও রাতকে না খাইয়ে রাখলাম, ব্যাপারটা কতটা খারাপ দেখালো। চাচি রাগ নিয়ে বলে, তা না হয় ভুল হল, কিন্তু ও কেন ফাজলামো করে ঝাল কফি খেল? এটা তো বোঝা যায় ইচ্ছে করেই করেছে। ফারহান কি বলবে বুঝতে পারল না। সবাইকে তো আর মাইকিং করে তাদের সেই টম অ্যান্ড জেরি টাইপ লাগালাগির কথা বলা যায় না। ফারহান রুমে ফিরে আগে ফ্রেশ হয়ে নেয়। রাত তাকে যে ঝটকাটা না খাওয়ালো। গলা অস্বাভাবিকভাবে ফুলে উঠা, জ্ঞান হারানো। এত স্ট্রেস নিয়ে সে এখন দাঁড়িয়ে আছে, এটা তো বেশি।
ফারহান রুমে ফিরে কিছুক্ষণ অপেক্ষা করে স্যালাইন শেষ হলে তা খুলে দিয়ে বাতি অফ করে রুমটা হদলে আলোয় আচ্ছাদিত করে। বিছানায় উঠে রাতের দিকে ফিরে শোয়। নীরবভাবে চেহারা অবলোকন করে মুচকি হাসে। হাতের উপর ভর দিয়ে ইউসরাতের দিকে ঝুঁকে বেনি থেকে খোলা এবং কাট করে রাখা ছোট মুখের উপর আসা চুলগুলোকে ফু দিয়ে সরিয়ে দেয়। মন্ত্রমুগ্ধের মতো না ছুঁয়ে কানের কাছে ঠোঁট নিয়ে বলে, তুমি কি জলপরি? এত স্নিগ্ধ কেন হুম? কানের ভিতর সুরসুরি লাগাতে ইউসরাত নড়েচড়ে উঠে। তারপর ঠোঁট নাড়িয়ে কিছু বলে। তার কথায় ফারহানের ঠোঁটের একপাশে দেওয়া শব্দহীন মিষ্টি হাসি ক্ষীণ হতে হতে মিলিয়ে গিয়ে চেহারা থমথমে হয়ে যায়।